জার্মানি ও নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সাব্বির, জার্মানি এবং নেদারল্যান্ডসের ম্যাচ রয়েছে আজকে রাতে, সকালে নেদারল্যান্ডস মাঠে নামবে। কি তথ্য আছে আসলে জার্মানি ওয়ান অফ দ্য ফিউ টিমস যারা এখন পর্যন্ত আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড যাওয়া নিশ্চিত করেছে। যেমনটা জানেন, প্রথম ম্যাচে যে 7 গোল তারা কুরাসাওকে দিয়েছে, সেই গোল ডিফারেন্সটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। যদিও পরের ম্যাচে আমরা দেখেছি যে আইভরি কোস্টের এগেনস্টে তারা কিছুটা নড়বড়ে ছিল এবং সেই ম্যাচে বেশ কিছু ইনজুরিও ঘটেছে, সেটা হয়তো প্রভাব ফেলবে। তবে জার্মানি কিন্তু এখন পর্যন্ত তাদের যে টেবিল টপার হয়ে তারা রাউন্ড অফ 32-তে যাচ্ছে সেটা নিশ্চিত, এবং এই ম্যাচেও জার্মানি ফেভারিট হয়ে নামবে। এর আগে 2বার তারা ইকুয়েডরের মুখোমুখি হয়েছে, সেই 2বারই কিন্তু তারা বড় জয় নিশ্চিত করেছে। একাদশটা কি আমরা আসলে দেখতে পারি, জার্মানি আসলে কোন একাদশ নিয়ে মাঠে নামে, সেইটা যদি একটু দেখি। এবং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে শিমুল, তাদের যে কোচ হুলিয়ান নাগেলসম্যান আগের দিন প্রেস কনফারেন্সে এসে যাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, যেহেতু দল টপ পজিশন নিশ্চিত করে পরে রাউন্ড নিশ্চিত করেছে, যে এখানে তারা আসলে বেঞ্চ শক্তি দেখবে কিনা, নাগেলসম্যান কিন্তু সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছে। তার দাবি যে জার্মানির যে দলটা রয়েছে মাত্র 2টা ম্যাচ খেলেছে, তাদের যে জেলিংটার প্রয়োজন, সেই জেলিংটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাউন্ড অফ 32 নিশ্চিত হলেও তারা আসলে সেই জেলিংটা দেখে নেওয়ার জন্য এই ম্যাচে কোনো ধরনের পরিবর্তন আনতে যাবে না। তবে একটা পরিবর্তন নিশ্চিতভাবে হবে, যেমনটা জানেন স্লটারবেক তারা লিগামেন্টের ইনজুরির জন্য পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। যে সেন্টার ব্যাক পজিশনে খেলে, সেখানে হয়তো রুদিগারকে দেখা যাবে। রুদিগার আগের ম্যাচে সাবস্টিটিউট হিসেবে বেশ ভালো করেছে। এছাড়াও লেফট ব্যাগে যে খেলেন আর কি ব্রাউনের একটা চোট থাকার জন্য কিন্তু ব্রাউনের জায়গায় রাউন্ডকে দেখা যাবে। এছাড়া বাদবাকি যে ফরমেশনটা রয়েছে একই ধরনের ফরমেশন নামাবে। সম্ভবত নয়ারকে কিছুটা বিশ্রাম দেওয়া যেতে পারে, যেহেতু নয়ারের সাথে জেলিং দেখার কোনো কিছু নেই এবং তার একটা বয়সের ব্যাপার রয়েছে। সম্ভবত গোলকিপার পজিশনে একটা পরিবর্তন আসতে পারে। তাছাড়া আসলে আগের ম্যাচে অর্থাৎ আইভরি কোস্টের বিপক্ষে যে ধরনের 11 নিয়ে নাগেলসম্যান নেমেছিলেন, সেই একই ধরনের 11 আজকেও দেখা যাবে। উনদাফকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, কিন্তু আসলে নাগেলসম্যান কেন যেন তাকে আসলে শুরুর একাদশে রাখছেন না। এই উনদাফকে নিয়ে প্রেস কনফারেন্সে প্রশ্ন এসেছিল, এবং উনদাফ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনদাফ নিজেই কিন্তু প্রেস কনফারেন্সে এসেছিলেন। তাকে জার্নালিস্টরা যখন জিজ্ঞাসা করলেন যে আপনি আসলে সাবস্টিটিউশন হিসেবে খেলছেন, 3 গোল করে ফেলেছেন, গড় 11 মিনিটে প্রতিটা গোল, আপনি কি আসলে আপসেট কিনা যে শুরুর একাদশের সুযোগ পাচ্ছেন না? সে বলেছেন যে আমি যদি আপসেট হতাম তাহলে কিন্তু আমি প্রেস কনফারেন্সে আসতাম না, এবং কোচ যেভাবে আমাকে ব্যবহার করতে চাচ্ছেন আমি সম্পূর্ণ পুরোপুরি হ্যাপি। এবং আমিও ভেবেছিলাম আসলে যে উনদাফকে আসলে কাই হাভার্টসের জায়গায় এই ম্যাচে হয়তো সুযোগ দেওয়া যাবে, তবে সম্ভাবনা অনেকটাই কম, কারণ কাই হাভার্টসের কাছে নাগেলসম্যানের যে এক্সপেকটেশনটা সেটা কিন্তু ফুলফিল হচ্ছে। তাছাড়াও কাই হাভার্টসের সঙ্গে তাদের যে অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে, তাদের যেটা বোঝাপড়ার বিষয়, সেটাও কিন্তু নাগেলসম্যান চাইবেন যে এই ধরনের ম্যাচ যেগুলো ডেড ড্রয়ার ম্যাচ হয়, সেই ম্যাচে আসলে তারা ঝালিয়ে নেন। এবং কিছু জায়গায় পড়ছিলাম, জার্মান কিছু গণমাধ্যম বলছে যে উনদাফের যে ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে সেটা কিন্তু সাবস্টিটিউশন হিসেবেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং হয়তো এই ম্যাচে আসলে উনদাফকে দেখা যাবে না। তবে যেভাবে এই জার্মান প্লেয়ার খেলছেন, তাতে আসলে তাকে প্রথম একাদশে দেখতে পাওয়াটা আসলে ফুটবল প্রেমীদের জন্য একটা বড় পাওয়া। নিঃসন্দেহে জার্মানির এই দলটা নিয়ে মানে আলোচনা যেমনটা হচ্ছিল, খুব বেশি যে হট ফেভারিট এরকম তকমাও কিন্তু নেই। তারা একটা মানে এভারেজের উপরে আসলে পারফর্ম করে যাচ্ছে, মানে একটা কনসিস্টেন্স পারফরমেন্স করে যাচ্ছে। এবারে বিশ্বকাপে কেমন কি মনে হয় যে এই দলটা আসলে কতটুকু যেতে পারে? জার্মানির জন্য আমার যেটা মনে হয় আর কি, সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তাদের নিয়ে মানুষ খুব একটা আলোচনা করছে না। এক্স্যাক্টলি তারা যে শেষ 2 আসলে যেভাবে আসলে প্রথম রাউন্ড থেকে বাদ করে গেছে, তারপরে কিন্তু অনেক সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেখান থেকে আসলে ঘুরে দাঁড়িয়ে প্রথম দল হিসেবে তারা আসলে পরের রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে টেবিল টপার হওয়াটা কিন্তু হিউজ। আমরা দেখেছি গতকালকে ব্রাজিল শেষ ম্যাচে এসে আসলে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে। সেক্ষেত্রে জার্মানরা কিন্তু অনেকটাই নির্ভর, এবং জার্মানি আসলে রাউন্ড অফ 32তেও কিছুটা হলেও বড় হেল্প পাবে। আমি যদি একটু পয়েন্ট টেবিলটা দেখাতে চাই আপনাকে, এখানে আসলে তাদের বিপক্ষে যারা খেলবে তারা অন্যান্য গ্রুপ থেকে সেকেন্ড রানার আপ হয়ে আসবে, অর্থাৎ তৃতীয় হওয়া দলের বিপক্ষে জার্মানি খেলবে। বর্তমানে গ্রুপ টেবিলেও আসলে জার্মানি টপে রয়েছে। আমি যদি পয়েন্ট টেবিলটা আপনাদের দেখাতে পারতাম, আমি একটু বোঝাতে পারতাম। তবে তাদের যে গোল ডিফারেন্সের কারণে তারা যে পরিমাণ ব্যবধান আসলে আইভরি কোস্টের সাথে ক্রিয়েট করেছে, 2-এ থাকা আইভরি কোস্টের সাথে, তাদের বিপক্ষে কিন্তু বেশ কয়েকটা গ্রুপের সম্ভাব্য সেকেন্ড রানার আপের বিপক্ষে খেলতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে আসলে একটা ঝামেলাও রয়েছে। নাগেলসম্যান অভিযোগ করেছেন যে নতুন যে ফরম্যাটটা তৈরি করা হয়েছে, এখানে তারা এখন পর্যন্ত জানে না রাউন্ড অফ 32তে তাদের প্রতিপক্ষ কে হবে। এটা আসলে তাদের প্রস্তুতিতে একটা বড় ধরনের বাধা সৃষ্টি করে, এবং সেটা কিন্তু শনিবার অর্থাৎ রবিবারের আগে কিন্তু জানার কোনো পসিবিলিটিস নেই। এইটা হয়তো জার্মানিকে কিছুটা ভোগাবে। আমরা আসলে মানে জার্মানিতে সংযুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সহকর্মী বিটু বড়ুয়াকে পাচ্ছি না। আমরা আসলে জার্মানিকে নিয়ে আর একটু আলোচনা বাড়াতে চাই, সেখানকার আসলে আবহাওয়াটাও জানার চেষ্টা করছিলাম, যদিও পাচ্ছি না। তবে
আমরা এর আগের ম্যাচগুলোতে দেখেছি জার্মানিতে অনেক উদযাপন করে আসলে ম্যাচ দেখা হয়, একটা কালচার তৈরি হয়েছে যেহেতু দীর্ঘদিন ওয়ার্ল্ড কাপ খেলেন এবং কি যেমনই পারফর্ম করুক ফেভারিট হয়ে তারা কিন্তু আসলে বিশ্বকাপে আসে, যেমনটা আসলে আপনার ব্রাজিলকে নিয়েও এবারে বিশ্বকাপের আগে খুব বেশি যে হাইপ তৈরি হয়েছিল তেমনটা না, তবে ফার্স্ট ম্যাচের পরে যে পারফরমেন্স ব্রাজিল করেছে তারা এখন মোটামুটি বলা চলে যে তারা এখন কন্টেস্টেন্ট হয়ে গেছে। আমরা মানে এই কথাটাই বলছিলাম যে আপনি দেখবেন যে গোল ডিফারেন্স যেটা রয়েছে সেটা কিন্তু হিউজ, +7 আর নিচে আইভরি কোস্ট 0, এবং আইভরি কোস্ট তাদের ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নামবে তারা অনেকটাই এগিয়ে আছে, কারণ তারা যে ধরনের আপসেটটা আসলে সৃষ্টি করেছে ইকুয়েডরের এগেনস্টে 1-0 জিতে, যেখানে আসলে আইভরি কোস্টকে অনেকে হয়তো সেভাবে গোনায় ধরেছিল না, তবে ইকুয়েডর আসলে সেই ম্যাচটাতে গোলটা খেয়ে ইকুয়েডরের জন্য কিন্তু এখন ডু অর ডাই, অর্থাৎ এই ম্যাচে তাদের জিততে হবে আইদার অরেলস, কিন্তু তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে ড্র করলেও পরের রাউন্ডে ওঠার জন্য। এবং পরবর্তী সমীকরণ যদি আপনি দেখেন রাউন্ড অফ 32-তে জার্মানির সম্ভাব্য প্রতিপক্ষ কিন্তু অনেকগুলো দল হতে পারে, A-B-C-D-F, 4-5টা গ্রুপ থেকে যে কোনো একটা দল হতে পারে। আমরা আলোচনা শুনেছিলাম ব্রাজিলের এগেনস্টে খেলা পড়তে পারে, এটা কিন্তু শুধুমাত্র এই কারণে যে রাউন্ড অফ 32-তে তৃতীয় হওয়া দলগুলোর লাইন আপটা কি হবে সেটা কিন্তু নিশ্চিত নয়। গোল ডিফারেন্সটা একটা বড় একটা কার্যকরী ভূমিকা রাখবে যে আসলে কারা কাদের বিপক্ষে খেলবে, এই কারণেই কিন্তু এই কনফিউশনের তৈরি হয়েছে। জার্মানির জন্য আসলে তাদের অভিযোগের জায়গাটা হচ্ছে কি, তাদের যে প্রতিপক্ষ যারা থাকবে তাদের বিপক্ষে যে ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বা এটা নিয়ে মনে হয় নাগলসম্যানও অভিযোগ করেছে সংবাদ সম্মেলনে। হ্যাঁ, এবং আসলে কিছু করার নেই, 48 দলের এই ফরম্যাটে আসলে সিচুয়েশনটা এইভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। শেষ দিকে চলে এসেছি, নেদারল্যান্ডস ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। এবারের ওয়ার্ল্ড কাপে অনেকেই তো আসলে প্রেডিকশন করে রেখেছে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস, কি মনে হচ্ছে নেক্সট ম্যাচটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? সকালে যে ম্যাচটার কথা বলছেন সেটা কিন্তু শুধুমাত্র গ্রুপ এফ এর জন্যই গুরুত্বপূর্ণ নয়, আমাদের যারা ব্রাজিলিয়ান সমর্থক রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। ওই গ্রুপ থেকে যারা রানার্স আপ হবে তাদের এগেনস্টে কিন্তু ব্রাজিলের রাউন্ড অফ 32-তে খেলতে হবে, যেখানে আসলে সুইডেনের জন্য একটা সুযোগ রয়েছে, জাপানের জন্য সুযোগ রয়েছে, ইভেন নেদারল্যান্ডস যদি শেষ ম্যাচে এসে চোখ করে তাহলে কিন্তু তাদেরও সুযোগ থাকবে রানার্স আপ হয়ে ব্রাজিলের মুখোমুখি হবার। তো শুধুমাত্র গ্রুপ এফ এর জন্য নয়, নেদারল্যান্ডস খুব দারুণ ফুটবল খেলছে, বেশ কয়েকজন জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে। সব মিলিয়ে নেদারল্যান্ডস কিন্তু সেই ধরনের ফুটবলই খেলছে সুইডেন এগেনস্ট আমরা যেটা দেখলাম। তবে গ্রুপ এফ এর সকালবেলায় যে ম্যাচ, দুটো ম্যাচই একই সময় শুরু হবে, দুটো ম্যাচ আসলে অনেক সমীকরণ বদলে দিতে পারে। নিশ্চয়ই সাব্বির, অসংখ্য ধন্যবাদ আপনার এই তথ্যগুলোর জন্য।